নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। কর সেবকদের দুর্ভাগ্যজনক হত্যাকে দুর্ঘটনা হিসেবে রিপোর্ট করেছে একাংশ মিডিয়া। সত্য সামনে এসেছে এবার। সবরমতী এক্সপ্রেস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে নির্মিত সবরমতী রিপোর্ট চলচ্চিত্র দেখে এই মন্তব্যই করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2002 সালের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি ধীরজ শর্মা পরিচালিত সবরমতী রিপোর্ট চলচ্চিত্রটি মুক্তি পায় গত 15 নভেম্বর তারিখে। গোটা দেশের সবকটি সিনেমা হলে প্রদর্শন হচ্ছে চলচ্চিত্রটি। আগরতলার মাল্টিপ্লেক্স হলে সপরিবারে বিক্রান্ত ম্যাসি অভিনীত এই চলচ্চিত্রটি প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কর সেবকদের দুর্ভাগ্যজনক হত্যাকে দুর্ঘটনা হিসেবে রিপোর্ট করেছে একাংশ মিডিয়া, যা তাঁকে গভীরভাবে আঘাত করেছে বলে চলচ্চিত্রটি প্রত্যক্ষ করার পর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সবরমতী রিপোর্ট একটি গভীর আবেগপূর্ণ যাত্রা, যা আত্মাকে আলোড়িত করবে বলেই ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবরমতী হত্যাকাণ্ড এবং রাম মন্দিরের গভীর তাৎপর্যের গল্পগুলিকে সুন্দরভাবে সংযুক্ত করা হয়েছে এই চলচ্চিত্রটিতে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন পরে সত্য উদ্ঘাটন হলো বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। में लिखा जाएगा क्या हुआ था, सब जानते हैं ये। और इतना दिन जो झूठ फैला रहा था, इस पिक्चर के बाद जो हम लोग हमेशा बोलते हैं सच सच ही रहेगा। झूठ थोड़ी देर के लिए हो सकता है, लेकिन सच सच ही आएगा। ये आज इस पिक्चर देखने के बाद हम लोगों सबको ये महसूस हुआ। और बहुत ही दर्दनाक ये जो इंसिडेंट घटा वहाँ पर 59 अपना जीवन हो गया। हम लोग जानते हैं सब, डेथ हो गया था इस आग से। और ये प्लान था, वो ये बाहर से पेट्रोल डाला गया है। उसके बाद जो साबरमती एक्सप्रेस ट्रेन को दो बार रुका गया है और उसके बाहर से भी लॉक किया गया है। माने ये पूरा इस पिक्चर में दिखा गया है। और ये बहुत लोगों को मालूम नहीं है। हम लोग तो पढ़ने के बाद भी इतना माने फीलिंग्स नहीं आता है। तो ये पिक्चर देखने के बाद जिस तरह डायरेक्टर ने डायरेक्शन दिया है, सच्ची कहानी हम लोग के सामने रखा है, सचमुच ये याद हम लोग जिंदगी भर हम लोग को याद रहेगा। সবরমতী রিপোর্ট চলচ্চিত্রটি সেই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে ট্রেনে আগুন দেওয়ার পরে সবরমতী এক্সপ্রেসে 59 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল এবং যার ফলস্বরূপ 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল গোধরার দাঙ্গায়। ট্রেলার মুক্তির সময় থেকেই চর্চা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সবরমতী রিপোর্ট। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 12 ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সাধারণত চলচ্চিত্র নিয়ে খুব কমই নিজের মতামত রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর আগে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য সবরমতী রিপোর্ট চলচ্চিত্র দুটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের S6 কামরায় আগুন লাগানোর ঘটনাকে ঘিরেই এই সবরমতী রিপোর্ট। বিক্রান্ত ম্যাসি ছাড়াও ছবিতে রয়েছেন রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা। এই ছবিতে অভিনয়ের জেরে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন বিক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। চলচ্চিত্রটিতে এক সাংবাদিকদের ভূমিকায় দেখা মিলেছে তাঁর। সম্প্রতি ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিজেপির বন্ধু তকমা পেয়েছেন তিনি। তবে একটা সময় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিক্রান্ত ম্যাসি। সবরমতী রিপোর্ট 15 নভেম্বর মুক্তি পাওয়ার পর মিশ্র পর্যালোচনা অর্জন করেছে সবরমতী এক্সপ্রেস ট্র্যাজেডির উপর ভিত্তি করে নির্মাণ করা এই চলচ্চিত্রটি। কেউ কেউ এর আবেগগত প্রভাবের প্রশংসা করেছেন, আবার দুর্বল সম্পাদন এবং গভীরতা অভাব, এমনকি প্রোপাগান্ডা বলেও চলচ্চিত্রটির সমালোচনা করেছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস। সারা রাজ্যব্যাপী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। মঙ্গলবার আগরতলা কংগ্রেসের সদর কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ও গান্ধী ঘাটে ইন্দিরা গান্ধীর শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেসের দলীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী, যাকে লৌহ মানবী রূপে
সারা পৃথিবীর মানুষ জানতেন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন। ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক। রাজ্য পুলিশ ও টিএসআরদের জন্য ২,০০০ টাকা রেশন মানি এবং ড্রেস অ্যালাউন্স বৃদ্ধির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। এছাড়া ২০০ সারি শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের অনুমোদনও দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য পুলিশ এবং টিএসআর জওয়ানদের জন্য ২,০০০ টাকা রেশন মানি বৃদ্ধির কথা আগেই ঘোষণা দিয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার তাতে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মোট ২১,৭৯৪ জন পুলিশ এবং টিএসআর জওয়ান উপকৃত হবেন বলে জানিয়েছেন মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। যে টিএসআর এর রেশন মানি ১,০০০ থেকে ২,০০০ করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের রেশন মানি একই লেভেলে ১,০০০ থেকে ২,০০০ টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে প্রদান করা হয়েছে। ড্রেস অ্যালাউন্স টিএসআর আগে ছিল ১০,০০০, এখন হবে ১২,০০০। পুলিশের আগে ছিল ৭,৫০০, এখন হবে ৯,৫০০। সুতরাং টিএসআর এবং পুলিশ বোথ আর বেনিফিটেড ২১,৭৯৪ জন পুলিশ প্লাস টিএসআর। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১২৫ জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং ক্রীড়া দপ্তরের অধীনে ৭৫ জন জুনিয়র শারীর শিক্ষক নিয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 25 প্লাস 75 200 একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ১২৫ জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি, আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, সেই সংখ্যাটা হচ্ছে 75। এই ২০০ জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড, খেলাধুলার মান, কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত করবে। আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়। টিএসআর জওয়ানদের রেশন মানি ১০,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২,০০০ টাকা এবং পুলিশ জওয়ানদের রেশন মানি ৭,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকা বৃদ্ধি করার কারণে প্রতি মাসে ২,১৭,০০,০০০ টাকা এবং বছরে ২৬,১৫,০০,০০০ টাকা ব্যয় হবে সরকারের। এদিকে টিপিএসসির মাধ্যমে মৎস্য দপ্তরে ৫৩ জন ফিশারি অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নীতি আদর্শ বিসর্জন দিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। এই কারণে সবচেয়ে নিম্নমানের দল হয়ে উঠেছে ত্রিপুরা বিজেপি। এক্ষেত্রে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সঙ্গে নিয়ে উপজাতিদেরকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করছে বিজেপি। মঙ্গলবার দিল্লি থেকে ফিরে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী পাতাল কন্যা জমাতিয়া। উপজাতিদের নিয়ে ধর্মের রাজনীতি করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন ত্রিপুরা বিজেপি থেকে বহিষ্কৃত দলের সহসভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া। উল্লেখ করা যেতে পারে, দল বিরোধী কার্যকলাপের জন্যই বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল পাতাল কন্যা জমাতিয়াকে। यहाँ पे जो बीजेपी टीम है, त्रिपुरा का जो बीजेपी टीम है, सबसे लोएस्ट लेवल का बीजेपी टीम बनना जा रही है, इसलिए मैं इनको कभी एक्सेप्ट नहीं करता है। और इसका वजह से त्रिपुरा बीजेपी मुझे एक्सपेल किया गया। मैं जानती हूँ मेरा खिलाफ मेरे लोग बहुत प्रॉब्लम है। मेरा डिपार्टमेंट में जितना भी जो मैंने फाइल भेजा है सीएम का पास, एक भी वापस नहीं आया। एक फाइल को 3-4 बार रिमाइंडर लेटर देना पड़ते हो, फिर भी नहीं आया। क्यों? ৪৩তম আগরতলা বইমেলা হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবার ইঙ্গিত দিলেন মেয়র দীপক মজুমদার। ব্যস্ততম শহর আগরতলার কেন্দ্রস্থলে মেলার আয়োজন করলে তা অনেক দিক দিয়ে অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের কাছে। এক্ষেত্রে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ সবচেয়ে বেশি সুবিধাজনক। মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে ৪৩তম আগরতলা বইমেলার পরিচালন কমিটির সভায় এই অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। ৪৩তম বইমেলার থিম নিয়েও আলোচনা হয়। এদিনের বইমেলায় আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হবে আগরতলা বইমেলা, যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। রেলি হলে পরে আগরতলা মানুষ কিন্তু নাকাবন্ধ হয়ে যায়, পরিবেশ একটা অশান্তি, একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে যায়, যানজট থেকে পরিবেশ পর্যন্ত দূষণমুক্ত হয়। সেক্ষেত্রে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ অনেকটা জায়গা বড়, অনেকগুলি লোকের মানুষের তার মানে
থাকা বা ওখানে মেলা করার মতো জায়গার অনেক ব্যবস্থা আছে এবং সুন্দর পরিবেশ। আমি বলবো যে আপনি জায়গাটা যেমন সরকার যখন সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের সরকার বা তথ্য সংযোগ দপ্তর, আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। অনেক সিদ্ধান্ত প্রথম মনে হয় যে এটা আমাদের পক্ষে হয় না বা অসুবিধা হয়, কিন্তু পরবর্তী সময় যে আমরা ব্যবহার করি বা আমরা দেখি সার্বিকভাবে ওই জায়গাটি তখন সবচেয়ে ভালো মনে হয়। এখন আজকে যারা এখানে উপস্থিত প্রত্যেকে কিন্তু অধিকাংশ লোক বলেছেন হাফানিয়া জায়গাটি ওই মেলার জন্য বেস্ট। এখন আমরা এটা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হয়ে গেছে, শুধু আমরা সরস মেলা বলুন, এসএসজি মেলা বলুন, ইন্ডাস্ট্রি ফেয়ার বলুন, মেলা বলতে আমরা ওই প্রাঙ্গণটাই বুঝি, নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। আমরা মানুষকে তৈরি হয়ে গেছি, কিছু কিছু মানুষ আমরা হয়তো সুবিধার জন্য নিজেদের ব্যক্তিগত কারণ হোক বা যাতায়াতের কারণ হোক, নিজেদের অসুবিধার জন্য আমরা মনে করি আমাদের বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে সবচেয়ে বুঝি সুন্দর ভালো, এরকম না বিষয়টা সমস্ত। সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম বৃদ্ধি করল রাজ্য সরকার। বুধবার অর্থাৎ 20 নভেম্বর থেকে কার্যকর হবে এই বর্ধিত মূল্য। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানালো ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। টিএনজিসিএল এর বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলায় সিএনজির দাম 75 টাকা 41 পয়সা থেকে বৃদ্ধি করা হয়েছে 75 টাকা 91 পয়সা। অন্যান্য জেলায় সিএনজির দাম 79 টাকা 99 পয়সা থেকে বৃদ্ধি করা হয়েছে 80 টাকা 49 পয়সা। পিএনজির দাম 38 টাকা 55 পয়সা থেকে বৃদ্ধি করা হয়েছে 39 টাকা 5 পয়সা। পিএনজি বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রের জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় 49 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 49 টাকা 50 পয়সা। পুলিশ কর্মীর বাড়িতে কাজ করতে গিয়ে রক্তাক্ত 4 জন নির্মাণ শ্রমিক কাজের শেষে পারিশ্রমিক দাবি করলে তাদের উপর চড়াও হয়ে আঘাত করে রক্তাক্ত করা হয় বলে দাবি শ্রমিকদের। দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করল স্থানীয় চা বাগানের শ্রমিকরা। ঘটনা এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ি এলাকায়। জানা যায় সোমবার এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ি এলাকায় পুলিশ কর্মী অঞ্জু ওরাংয়ের বাড়িতে ঘর নির্মাণের কাজের শেষে পারিশ্রমিক দাবি করলে মদমত্ত অবস্থায় চড়াও হয়ে তাদের মাথায় ও শরীরে আঘাত করে বাড়ির কাজের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর ও স্থানীয় কিছু যুবক। তাদের আঘাতে গুরুতর আহত হন 4 জন নির্মাণ শ্রমিক। অভিযোগ শ্রমিকদের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গভীর রাতে এয়ারপোর্ট থানা ঘেরাও করে তুফানিয়া লুঙ্গা চা বাগানের জনগণ ও আহত শ্রমিকরা। পরে এরপর থানার ওসি অভিজিৎ মণ্ডল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আমরা ডাক দিছি, আমরা গেছি পরে তারা সবাই মদ খাইতে আসে। মদ খাওয়ার পরে টাকা দিতাম না কইতে আমরা পোলা ঘন্টা কলার ধরে এলাইছি। কলার ধরনের পরে আমি কইছি পরে তুমি আমার এরপরে তুমি ভেজাল লাগাইছো আমার মাথাত মারে। হরিয়ানা নির্বাচনে জয়লাভের পর পশ্চিম এবং পূর্ব ভারতের দুটি গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড নির্বাচনে জয়ের ছক কষেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অপরদিকে বিজেপিকে টেক্কা দিতে বদ্ধপরিকর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক। স্বাভাবিক কারণে বুধবার অনুষ্ঠিত হতে চলা দুটি রাজ্যের নির্বাচন নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের 6 মাস পরে পশ্চিম এবং পূর্ব ভারতের দুই রাজ্যে শক্তি পরীক্ষায় এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়া। বুধবার অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র বিধানসভার 268টি আসনের ভোট গ্রহণ পর্ব। বুধবারই অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফার 35টি আসনের জন্য ভোট গ্রহণ পর্ব। দুটি রাজ্যেই ভোট গণনা হবে আগামী 23 নভেম্বর শনিবার। মহারাষ্ট্রে 288টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে মূল লড়াই হবে বিজেপি একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপির জোট মহাজোটী এবং কংগ্রেস উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ির মধ্যে। এছাড়া ভোটের ময়দানে রয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, বাবা সাহেব আম্বেদকরের পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আঘাড়ি, হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েনেসির অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল। ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, 2 উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার এবং বিজেপির দেবেন্দ্র ফডনবিস। অপরদিকে বিরোধী জোটের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির পরিষদীয় দলনেতা জিতেন্দ্র আওয়ার। 6 মাস আগে অনুষ্ঠিত হওয়া লোকসভা ভোটে মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে বিরোধী জোটের ঝুলিতে গিয়েছে 30টি, যেখানে
কংগ্রেস 13টি, উদ্ভব সেনা 9টি এবং শরদপন্থী এনসিপি জয়ী হয়েছে 8টি আসনে। পাশাপাশি সাংলি আসনে জয়ী নির্দল প্রার্থী কংগ্রেস শিবিরে ভিড়ে গিয়েছেন ইতিমধ্যে। অন্যদিকে লোকসভা নির্বাচনে বিজেপির 9টি এবং তার 2 শরিক শিবসেনা এবং এনসিপির অজিত গোষ্ঠী যথাক্রমে জিতেছে 7টি এবং 1টি আসনে। 5 বছর আগে ফল থেকে প্রায় 2 ডজন আসন কম পেয়েছে এনডিএ জোট। যদিও ধাক্কা কাটিয়ে এবারের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করেছে এনডিএ জোট। পূর্ব ভারতের ঝাড়খণ্ডের মোট 81টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় 43টিতে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল গত 13ই নভেম্বর। বুধবার অনুষ্ঠিত হবে বাকি 38টি আসনের ভোট গ্রহণ পর্ব। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম কংগ্রেস এবং আরজেডি মহাগঠবন্ধনের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, দুর্নীতির পাশাপাশি জমি জিহাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা। 2019 সালের বিধানসভার ভোটে প্রায় 35% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল জেএমএম কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন। এবারও একই সঙ্গে লড়াই করছে এই 3টি দল, সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএম-এলকে। সার্বিক পরিস্থিতিতে 2টি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। শীতের মরশুম আসতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। প্রেক্ষিতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। শীতের মরশুম আসতেই সিপাহীজলা জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রভাব। প্রেক্ষিতে হাসপাতালগুলিতে বাড়ছে জ্বরের রোগী। স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সিপাহীজলা জেলাতেই প্রায় 150 জনের শরীরে পাওয়া গেছে ডেঙ্গুর জীবাণু। এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলা এবং ধলাই জেলার বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞদের বক্তব্য, এখনই বিশেষ পদক্ষেপ গ্রহণ না করলে ভয়াবহ আকার নিতে পারে ডেঙ্গু। সিপাহীজলা জেলার ধনপুর, কাঠালিয়া ইত্যাদি এলাকায় গত বছর প্রথম ডেঙ্গুর প্রকোপের খবর প্রকাশ্যে আসে। এরপর জেলার সোনামুড়া এবং বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় মিলে ডেঙ্গুর উপস্থিতি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছিল ওই সময়। প্রথমে ওই মৃত্যুর খবর স্থানীয়ভাবে স্বীকার করা হলেও পরে সাংবাদিক সম্মেলন করে ডেঙ্গুতে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তবে সে সময় শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেই জানিয়েছিল দপ্তর। রোগীর চিকিৎসা করতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীও সে সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোনো এলাকায় ফের ডেঙ্গুর প্রভাব দেখা দিলে ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা থাকে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এক্ষেত্রে পালা করে এলাকা ভিত্তিক স্বাস্থ্য শিবির এবং গণহারে রক্তের নমুনা সংগ্রহ করার উপর জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সিপাহীজলা জেলা সহ বিভিন্ন এলাকায় পুনরায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হতে থাকে গত জুলাই-আগস্ট মাস থেকে। বিভিন্ন জেলার প্রাথমিক হাসপাতালগুলি থেকে পাওয়া তথ্য অনুসারে একাধিক ব্যক্তির শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত করা হয়েছে চলতি নভেম্বর মাসেও। এক্ষেত্রে সিপাহীজলা জেলার জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলার প্রায় সবকটি হাসপাতালে এখনো প্রতিদিন জ্বরের রোগী আসছে। অনেকে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, তবে অধিকাংশ জ্বরাক্রান্ত রোগী বাড়িতে থেকে ওষুধ খাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে ওষুধ খাওয়ার পরও যখন জ্বর কমছে না, তখন হাসপাতালে আসেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। আর এটাই ভয়ের কারণ বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।
তাদের বক্তব্য, সরকারিভাবে সচেতনতামূলক অভিযান জারি থাকলে জনগণ শুরুতেই চিকিৎসা পরামর্শ নিতেন। এমনিতেই এখন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দির মতো নানান শারীরিক উপসর্গ। হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর ভিড়। কর্মী স্বল্পতার কারণে রোগীর ভিড় সামাল দিতে বেশ কয়েকটি হাসপাতালে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। জেলা স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী যে সমস্ত এলাকা থেকে জ্বরের রোগী আসছেন সেখানে সচেতনতামূলক অভিযান করার প্রয়াস নেওয়া হয়েছে। তবে এখানেও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কর্মী স্বল্পতা। অবিলম্বে সংক্রমিত জেলাগুলিতে ব্যাপক হারে স্বাস্থ্য শিবির করা হলেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জম্মু কাশ্মীরের সিয়াচেন গেলেসিয়া এলাকায় কর্তব্যরত অবস্থায় শহীদ হন ভারতীয় সেনাবাহিনীর কর্মরত রাজ্যের বীর পুত্র শুভঙ্কর ভৌমিক। শহীদ শুভঙ্কর ভৌমিক অমরপুর বীরগঞ্জ এলাকার সুকুমার ভৌমিকের সুপুত্র বলে জানা যায়। সোমবার জম্মু কাশ্মীরের সিয়াচেন গেলেসিয়া এলাকায় একটি উদ্ধার কার্য চালানোর সময় বরফ ধসে মৃত্যু হয় শহীদ শুভঙ্কর ভৌমিকের। বুধবার শহীদের মৃতদেহ রাজ্যে এসে পৌঁছবে বলে জানা যায়। ভারতীয় সেনাবাহিনীর শহীদ শুভঙ্কর ভৌমিকের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত রাজ্যবাসী। প্রয়াত হলেন ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেববর্মার পুত্র ভরত দেববর্মা। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ছিলেন ভরত দেববর্মা। মঙ্গলবার দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেব বর্মার পুত্র ভরত দেববর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ছিলেন ভরত দেববর্মা। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছিল, কিন্তু তার আগে সব শেষ। 46 বছর আগে ভরত দেববর্মাকে বিয়ে করে ত্রিপুরার রাজ পরিবারের বৌমা হন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন। ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত দেববর্মার মাতা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারানী। তার পিতামহী ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা সায়াজিরো গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। 1941 সালের 28 সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেববর্মার ছেলে ভরতের। 1978 সালের 24 ফেব্রুয়ারি 7 পাকে বাঁধা পড়েছিলেন মুনমুন সেন ও ভরত দেববর্মা। মুনমুন সেন ও ভরত দেববর্মার বিয়ের 1 বছরের মাথাতেই জন্ম হয় রাইমা সেনের। তার বছর দুপরে মুনমুন ভরতের জীবনে আসে রিয়া। বিয়ে ও 2 সন্তানের জন্মের পর নিজের অভিনয় সফর শুরু করেন মুনমুন সেন। 8 দশকের হার্ট থ্রপ হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন সুচিত্রা কন্যা মুনমুন সেন। তৎকালীন মিস ক্যালকাটা বান্ধবী নাসরিন আলীকে ডেট করতে গিয়ে মুনমুন সেনের প্রেমে ধরা দেন ভরত দেববর্মা। ভরত দেববর্মার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা সেন পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নাবালক ছাত্রের বেপরোয়া বাইক চালানোর খেসারত প্রাণ দিয়ে দিতে হয় এক বৃদ্ধা মহিলাকে। বাইকের ধাক্কায় ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত হয়ে পরবর্তী সময়ে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় মহিলার। 72 বছর বয়সী মৃত আরতি দেবনাথ গোলাঘাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক বাইক চালক নাবালক ছাত্রকে আটক করে টাকারজোলা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার গোলাঘাটির উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আরতি দেবনাথকে সজোরে ধাক্কা দেয় বাইক চালক। বাইকের ধাক্কায় মহিলা রক্তাক্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয় টিএসআর ক্যাম্পের জওয়ানরা দ্রুত ছুটে এসে তাকে পার্শ্ববর্তী দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে আহত মহিলার মৃত্যু হয় বলে জানা যায়। দ্রুত গতিতে আসে ওই ভদ্রমহিলাকে শো চড়ে বাইক দিয়ে বাইরে দেয়। সঙ্গে সঙ্গে মহিলাটি সড়কের মধ্যে পড়ে যায়। তখন স্থানীয় লোক এবং পার্শ্ববর্তী আমাদের এসপি ক্যাম্প, পুলিশ এবং এসপিওরা সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী গোলাঘাটি। চোখ রাখছি খেলার খবরে। ৭৮তম জাতীয় সন্তোষ ট্রফি গ্রুপ 3 লিগ পর্বের শেষ ম্যাচে 2-0 গোলে স্বাগতিক ত্রিপুরাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মণিপুর। ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচে মণিপুরের হয়ে গোল দুটি করে খেলার দ্বিতীয়ার্ধের 29 ও 45 মিনিটে এলচি লাভলি। গ্রুপ 3 লিগ পর্যায়ের শেষ ম্যাচে উমাকান্ত মিনি
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় খেলোয়াড়দের পাশাপাশি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। has lost, but I heard that they had a very good fight against Manipur, and I congratulate both of the teams and specifically the Manipur team. I also congratulate all the others, these participants from Northeastern region. এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।